স্পষ্ট শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা। তো তোমরা এখানে মানে তোমরা যে ডিবেট করলে তোমাদের এক একজনের উপস্থাপন, বাচনভঙ্গি আর তোমরা যে যুক্তিগুলো নিয়ে এসেছো মানে এগুলো খুবই মুগ্ধ করার মতো। যে আমি এটা আসলে স্বীকার করতে পারবো না যে আমি কোন কোন পয়েন্টগুলোকে বাদ দিতে পারবো বা তোমরা কোন পয়েন্টগুলো বাদ দাওনি সেটা আমি আসলে আলাদা করে বলার মতো ভাষা রাখি না। তো তোমাদের যুক্তিগুলো, উপস্থাপন সব কিছুই খুবই শ্রুতিমধুর ছিল, যেটা দেখে আমি খুবই মুগ্ধ। আর এখানে আচ্ছা, এখন ভালো মতো আসছে। তোমাদের প্রত্যেক স্পিকারেরই মানে তোমরা যে যুক্তিগুলো তুলে ধরেছো আমি সবগুলোকেই কিছু আলাদা আলাদা ভাবে পয়েন্ট করেছি। তো প্রথমত আমি এখানে বলবো যে তোমার যে পয়েন্টগুলো খুব ভালো হয়েছে সেগুলো দিয়ে আমি শুরু করছি। যে তুমি এখানে একটা খুব ভালো পয়েন্ট উল্লেখ করেছো, যেটা হচ্ছে বিশৃঙ্খল লাইফস্টাইল। আমাদের মোবাইল ফোন ইউজ করে আমাদের তরুণ সমাজ বলি বা কিশোর কিশোরী সমাজ বলি, তারা সব থেকে বেশি বিশৃঙ্খল লাইফস্টাইলের দিকে ঝুঁকি পড়ছে। সেটা খুবই ভালো একটা পয়েন্ট। আর হ্যাঁ, এখানে আমি প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছি যে আমাদের আজকে ডিবেটের যে টপিকটা, যে মোবাইল ফোন তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এটা যদি আসলে পক্ষ বা বিপক্ষের সাপোর্ট নেই, এটাই আমার সবথেকে বড় একটা ভুল হবে। কারণ এটা এমন একটা টপিক যেটা একটা নেভার এন্ডিং ডিবেট। আমরা যেভাবে এটার একটা জিনিসের যেমন উপকারিতা থাকে সেটার অপকারিতাও থাকে। তো মোবাইল ফোনের উপকারিতাটাকেও আমরা আসলে ছোট করেও দেখতে পারবো না। যে আমরা যদি বলি বর্তমান ডিজিটাল বাংলাদেশ, যেটার অনেক কিছুই কিন্তু মোবাইল ফোনের কল্যাণে এসেছে, আবার একই সাথে যেটা ধ্বংসের মুখেও নিচ্ছে সেটাকেও কিন্তু আমরা অগ্রাহ্য করতে পারবো না। তো এই ডিবেটটা কিন্তু নেভার এন্ডিং ডিবেট। এটাকে যদি আমরা চালাতেই থাকি, এটা চলতেই থাকবে। কারণ দেখো, তোমাদের যখন বিতর্ক করা শেষ তখনও তোমরা যুক্তি খণ্ডন করতে চাচ্ছিলে। আসলে এটা কিন্তু একটা ব্যর্থ প্রচেষ্টা যে এটা নিয়ে বিতর্ক করলে বিতর্কের শেষ হবে না। তো এটা একটা ভালো মানে পয়েন্ট তুলে ধরতে চাচ্ছিলাম যে এদিক থেকে আমি আসলে কোনো পক্ষকে সাপোর্ট করে কিছু বলতে পারবো না। উভয় দিক থেকে দুই পক্ষই সঠিক আমার দৃষ্টিভঙ্গিতে। তো এখানে আমি বিপক্ষ তুলে দল নেতাকে নিয়ে কথা বলছিলাম যে হ্যাঁ, তুমি খুব ভালো একটা পয়েন্ট তুলে ধরেছো যে তুমি বিশৃঙ্খল লাইফস্টাইলটাকে উঠিয়ে নিয়ে এসেছো, যেটা বর্তমান তরুণ সমাজ ধ্বংসের প্রথম নিয়ম। আর তুমি যে কথাগুলো বলেছো, যেমন আলোচনার টপিকগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমি নিজেও খুব রিসেন্ট একটা ইউটিউব ভিডিওতে দেখেছিলাম। তোমরা তো এখন হয়তো এই জিনিসগুলোর সাথে কানেক্টেড, ডিজিটালি জানার কথা। একজন খুব ভালো ইউটিউবার এন্ড এন্টারপ্রেনার আছেন, যার নাম কিনা আইমান সাদিক তো আছে। আরেকজন নাম আছে যিনি হচ্ছে ফারহান, যিনি কিনা ব্যবসা ফ্রিল্যান্সিং করে অনেক সফল একটা জায়গায় দাঁড়িয়েছে। তো তিনিও এরকম একটা বিষয় তুলে নিয়ে এসেছেন যে আজকাল আমাদের আলোচনার টপিকগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের যে এখানে টপিকগুলো হওয়া উচিত ছিল খুব গঠনসঙ্গত, যে টপিকগুলো কিনা আমাদের দেশ পরিবর্তনের আলোচনাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো কিনা এখন আমাদের সব ওই যে টিকটক, ফেসবুক মুখে হয়ে যাচ্ছে। এটা খুবই ভালো একটা পয়েন্ট। আমি দুই পক্ষের কে নিয়ে বলবো, এমন না যে আমি সবকে সাপোর্ট করে বলছি, বিশ্লেষণ করছি। আর তুমি খুব বাস্তব কিছু উদাহরণ দিয়েছো যেগুলো খুবই প্রশংসা করার মতো ছিল। তবে তোমার একদিক থেকে একটা মিস্টেক হয়ে গিয়েছে, যেটা আমি বলবো। তুমি এখানে একটা কথা তুলে এনেছিলে পরিমাণগত দোষ, যেটাকে বলা যায় যে পরিমাণের উপর ডিপেন্ড করছে যে এটা কি আমার ইয়েকে রিফ্লেক্ট করছে না। তো তুমি পরিমাণগত দোষ উল্লেখ করতে গিয়ে কিন্তু তুমি বিপক্ষ দলকে সাপোর্ট করে ফেলেছো। তো তোমার এখানে একটা ছোট ত্রুটি হয়েছে, যে বিষয়গুলো খুবই খেয়াল রাখতে হবে, এগুলো সূক্ষ্ম বিষয়। যে আমি যদি এমন কোনো পয়েন্ট উপস্থাপন না করি যেটাকে আমরা বিপক্ষ দলের দিকে সাপোর্টে নিয়ে যাবো, তো এটাই আমি বলতে চাচ্ছি যে এই বিষয়গুলো নিয়ে আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে আমরা যাতে এমন কোনো পয়েন্ট উপস্থাপন না করি। তবে তোমাদের সবগুলো পয়েন্ট আমার খুবই পছন্দ হয়েছে, যেটা প্রশংসা করার মতো। আর তোমার একটা স্পেশাল কোয়ালিটি নিয়ে বলবো যে তোমার কথাবার্তা খুবই ফ্লুয়েন্ট ছিল। তুমি একটা জায়গায় স্টপ করেনি, যার কারণে আমি হয়তো তোমাকে উপস্থাপন ও বাচনভঙ্গিতে ফুল মার্ক দিতে পারবো। আচ্ছা, এবার আমি বিপক্ষ দলের দল নেতাকে নিয়ে বলছি যে আমি খুবই মুগ্ধ তুমি যে পয়েন্টগুলো তুলে এনেছো যে আমাদের মোবাইল ফোন বর্তমানে আমাদের স্কিল ডেভেলপমেন্টের দিকে কাজ করছে। আমরা যদি বর্তমান তরুণ সমাজের কথা বলি, তারা ম্যাক্সিমামই কিন্তু তাদের জীবনের উন্নতি সাধন করছে স্কিল ডেভেলপমেন্ট দিয়ে। সেটাকে আমরা কোনোভাবে ডিনাই করতে পারবো না। আর আরেকটা জিনিস হচ্ছে এটা সহজলভ্যতা। এখন দেখা গিয়েছে যে মোবাইল ফোনের সহজলভ্যতাটা এত বেশি যে একটা মানুষের মোবাইল ফোন কিনতে কিন্তু খুব বেশি টাকা খরচ করতে হয় না। সে চাইলে একটা 10,000 টাকা অ্যান্ড্রয়েড ফোন কিনেও কিন্তু তার সবকিছু সে সাধন করে নিতে পারে, যেটার জন্য তার কিনা কোনো কম্পিউটার বা আলাদা ল্যাপটপ কেনার মতো যার সামর্থ্য নেই, সে কিনা মোবাইল ফোন দিয়ে কাজটা সেরে নিতে পারে। তো এটা সহজলভ্যতাকে আমরা কখনো অগ্রাহ্য করতে পারি। তবে আমি তোমাদের কাছ থেকে একটা পয়েন্ট খুব আশা করেছিলাম, যেটা কিনা তোমরা মানে আমি এক্সপেক্ট করছিলাম যে তোমরা এটা বলবে, বাট বলোনি। যেটা কিনা তোমরা এই যে এখন আলোকিত পশ্চিম মাথাবাড়িতে কথা বলছো, বাড়িয়ে করছো, তোমাদের আলোকিত পশ্চিম মাথাবাড়িটাও কিন্তু ডিজিটালি কানেক্টেড, ডিজিটালি তোমাদেরকে টিচিং দিচ্ছে। তা আমি খুব আশা করছিলাম যে তোমরা আলোকিত পশ্চিম মাথাবাড়ির উদাহরণটা টেনে আনবে। তো
এখানে হ্যাঁ, এটা তোমাদের উল্লেখ করাটা উচিত ছিল, কারণ এই যে তোমরা আজকে এখানে একটা সেশন করছো, সবকিছু এই যে তোমাদের যে সবগুলো জিনিস মডারেট করে আমার বড় চাচু কোথা থেকে করে, ঢাকা থেকে তোমাদের সাথে ডিজিটালি কানেক্ট হয়ে কাজটা করে, তোমাদের এই পয়েন্টটা তুলে ধরা কিন্তু খুবই উচিত ছিল। তো আচ্ছা, যাই হোক, তোমাদের দলনেতাকে নিয়ে প্রথমে অস্ট্রেলিয়া থেকে কানেক্টেড করে অস্ট্রেলিয়া থেকে কানেক্টেড, তো আমি এই পয়েন্টটা খুবই আশা করছিলাম যে তোমরা এই পয়েন্টটা উল্লেখ করবে, বাট তোমরা হয়তো বা জিনিসটা খেয়াল করো। যাই হোক, তো এখন এখানে আমি আর আলাদা করে কি বলবো, যে তোমাদের প্রত্যেকটা টপিক তোমরা যে যে বিষয়গুলোকে রিফ্লেক্ট করার ট্রাই করেছো সেগুলো যথেষ্ট, মানে এগুলো থেকে আর কোনো আলাদা পয়েন্ট বেশি আনা যায় কিনা আমি নিজেও খুঁজে পাচ্ছিলাম না। সো আচ্ছা, এখানে এখানে কি আমি রেজাল্ট ঘোষণা দেব কি লাস্ট? ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমার আই থিঙ্ক আমার উপস্থাপনা আমি মানে আমার কথা আমি এখানে শেষ করতে যাচ্ছি, তবে তোমাদের দুইজনকে আমি মানে প্রশংসার দাবিদার মনে করি যে তোমাদের উপস্থাপনা, বক্তব্য, যুক্তি সবগুলো খুবই গ্রহণযোগ্যতার মতো ছিল, যে আমাদের এখানে যারা বড় জনরা আছেন তারাও খুবই তোমাদের বক্তব্য দেখে খুব অভিভূত হয়ে গিয়েছে। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ডিবেটের উপস্থাপনা এখানে পরিবেশন করার জন্য। বিচারক মেহজাবিন চৌধুরী রাহাকে তার আজকের এই বিশ্লেষণমূলক বক্তব্য, এবং আমি মনে করি যে আজকের ওর বক্তব্য সবাইকে অনুপ্রাণিত করবে, আর ভবিষ্যতে ওরা কিভাবে কি করবে বা কিভাবে এগোবে এটার জন্য তারা আজকে একটা ইন্সপিরেশন পেয়েছে, এবং একটা আমি মনে করি যে রাহার বক্তব্য আজকে অনেক যুগ উপযোগী এবং সময় উপযোগী একটা বক্তব্য হয়েছে, তার বিশ্লেষণটা এমনই হয়েছে। রাহাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আদর। এই পর্যায়ে বিচারক মন্ডলীর পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করবেন আমাদের স্বপন দাস। আর আসলে এখানে বলার কোনো ভাষা নেই। আমাদের সামনে বসে আছেন আমাদের সুযোগ্য, হ্যাঁ, নেতৃত্ব বলেন, আমাদের দিক নির্দেশনাকারী বলেন, যাই বলেন, আমাদের গুরুজনরা বসে আছেন। সবাইকে আমার শ্রদ্ধা সালাম, ছোটদের প্রতি আমার স্নেহ। আমি আর এখানে আসলে আমি কিছু বলবো না, বলবে ওনারাই। আমরা আসলে এখানে জাস্ট একটু প্রচেষ্টা, আর এটার ইন্সপিরেশন ওনাদের কাছ থেকে। ইন্সপিরেশন হোক, দিক নির্দেশনা হোক, গাইডলাইন হোক, এভরিথিং। রাহাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের পক্ষ থেকে এত সুন্দর একটা বিশ্লেষণধর্মী বক্তব্য দেওয়ার জন্য। পাশাপাশি আজকে যে বিতর্ক, এটা আসলে আমাদের একটা প্রচেষ্টা। আমাদের ছিল 6 জন থেকে সাবিনা সহ 7 জন থেকে আমরা 9 জন, 2 জন বাড়াইছি। আজকে নতুন 2 জন হীরা এবং মিন, এরা 2 জনই আজকে ফার্স্ট। তাই যাই করছে ওরা, আমি অভিভূত। প্রথম দিনেই আমার কাছে মনে হয় আমাকেও যদি বিতর্কে প্রথম দিন এভাবে একটা বক্তব্য দিত, আমিও মনে হয় এতটুকু সুন্দর পারবো না। অভিভূত। এখান থেকে আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা এখানে আছো, তোমরা যারা ডিবেটে অংশগ্রহণ করো নাই, তোমাদের ভিতরে কি ইন্সপিরেশনটা আসে না যে আমিও একদিন এখানে বসে এই গুরুজনদের হাতে তালি বা তাদের বাহবা দিব, বা আমিও সামনের দিকে আগাবো? কে আছে তারা সামনের ডিবেটে? এখান থেকে কারা সামনের ডিবেটে অংশগ্রহণ করবে? কে কে আগ্রহী? আর কে আছে? 2 জন। আমি মনে হয় ওদের জন্য আমরা একটা হাততালি এই যে আমরা আরো 2 জন পেলাম, ঠিক আছে না? পসিবল তোমাদের দ্বারা। দেখো আজকে ওরা কোন জায়গায় যাবে তোমরা তো ভাবতেও পারবে না। আজকে আমাদের যে দীপুমণি শিক্ষামন্ত্রী ছিলেন, হ্যাঁ, শিক্ষামন্ত্রী যে দীপুমণি, আজকে দীপুমণি, তোমরা কি ডিবেটগুলি দেখছো? ওনার ছোটবেলার ডিবেটগুলি দেখো, ক্লাস জীবনে, স্কুল জীবনে, কলেজ জীবনে ডিবেটগুলি দেখো। ও আসবে না। তাহলে দেখো উনি একটা ডিবেট করে আজকে উনি একটা দেশের শিক্ষামন্ত্রী। যোগ্যতাটা এখান থেকে তৈরি, তোমাকে এখান থেকে তৈরি হতে হবে। আমরা অনেকে যেমন বলি না যে ইবাদত করতে গেলে ছোটবেলা থেকে, হজ করতে গেলে শক্তি থাকতে, বয়সে গেলে আমি চাইলেও হজ করতে পারবো না। তো তদ্রুপ তৈরি হতে গেলে এখান থেকে তোমাদেরকে তৈরি হতে হবে। তো বসো তোমরা, তোমাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে এদের থেকে তোমরা কিছু শিখে তোমরা সামনে আগাও। প্রচেষ্টা আমরা আছি, ওনারা আছে। আর দ্বিতীয় কথা হলো, এখানে আজকে যে বিতর্ক প্রতিযোগিতা সুন্দর একটা টপিক, কারণ আসলে মোবাইল তাকে একটা ওয়েপন হিসেবে ব্যবহার করতে পারো। ওয়েপন কিভাবে? মোবাইলটা একটা অস্ত্র, আমরা যোগ্যে কেউ ফেলে দিতে পারবো না। এখন প্রযুক্তিতে আসতে হবে। কেন? যেমন আমরা ক্লাস 8, 9 পড়াইতে পারি না, আমাদের টিচার সংকট, কারণ 8, 9, 10 পড়ানোর জন্য উপযুক্ত শিক্ষক আমাদের গ্রামে নাই যাদেরকে নিয়ে পড়াবো। তখন আমরা চিন্তা করলাম এরকম একটা অনলাইন যদি আমরা করি। আজকে যেটা বাস্তবায়ন হলো, আমরা এই স্বপ্নটা দেখতেছিলাম আরো 3 বছর আগে থেকে।
করতে করতে বাস্তবায়ন করলাম, এখন আমরা ঢাকা থেকে পড়াচ্ছি। আজকে ওইখান থেকে আমরা বসে তোমাদের পড়াচ্ছি। এখানে কে পড়াবে? বুয়েটের যারা মেধাবী স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্ট ওদেরকে আমরা কথাবার্তা হয়ে গেছে, যারা একটা ক্লাস নিলে 4-5 হাজার টাকা অনারিয়াম নেয়। আমাদের এরকম একটা অর্গানাইজেশন, এরকম একটা উদ্যোগের কথা শুনে তারা ফ্রি পড়াবে, তারা এখানে ফ্রি পড়াবে, এরকম একটা জায়গায় তারা ফ্রি পড়াবে যেখানে তারা 4-5 হাজার টাকা নেয় একটা ক্লাসে। তাহলে দেখো এটা সম্ভব হয়েছে এই মোবাইল বা প্রযুক্তির কারণে। দেখো একই কথা, আমরা অস্ত্র তৈরি করা হয়েছে মানে সুশাসনের জন্য, অন্যায়কে প্রতিরোধ করে ন্যায় স্থাপন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। তদ্রুপ মোবাইল যেটা একটা পর্যায়ে তোমাদের বিতর্কের মধ্যে চলে আসছে যে মানসিকতা, আমরা এই মোবাইলকে শত্রু না ভেবে বন্ধু ভাববো, মানসিকতাটার পরিবর্তন করে দেন। ওকে, সুন্দর। আজকে যে বক্তব্যের মধ্যে চলে আসছে, তোমাদের যুক্তি খণ্ডনে চলে আসছে, মানসিকতাটাই বড় বিষয়। আমি এটা থেকে খারাপটা গ্রহণ করব। আমি একটা প্ল্যাটফর্মে গেছি, আমি ওইখানে দুইটা জিনিস আছে, আমি ভালোটা গ্রহণ করব, খারাপটা বর্জন করব। আমার একটা খারাপ বন্ধু আছে, আমি ওই বন্ধুটাকেও ত্যাগ করব না। আমার মনে আছে আমার বাবা আমাকে খিলি স্কুলে ভর্তি করে দিয়ে বলছেন, তোমার ক্লাসে ভালো ছেলে ভালো মেয়ে উভয় থাকবে, ভালোদের সাথে চলবা, খারাপদেরকে অ্যাভয়েড করবে না। তুমি যদি খারাপদেরকে অ্যাভয়েড করো তাহলে দুই ভাবে ক্ষতি। প্রথমত হলো তারা তোমার থেকে ভালো কিছু শিখতে পারবে, তুমি তাকে বঞ্চিত করলা। দ্বিতীয় কথা হলো সে তোমার এনিমি হয়ে যাবে, সে তোমাকে শত্রু ভাববে, তুমি তার থেকে ক্ষতিগ্রস্ত হবা। তো তার সাথে তুমি চলবা, তার যখন খারাপটা দেখবা, সে তোমাকে একটা বলছে চলো আমরা ডাব চুরি করি, তুমি বলবা আমার একটা কাজ আছে বন্ধু, তোরা যা, আমাকে ওই কাজে যেতে হবে। তুমি টেকনিক্যাল অ্যাভয়েড করে চলে আসো। আবার যখন তুমি চেষ্টা করবে তাকে ভালো করার জন্য, তাহলে আমরা ভালোকে যদি অ্যাভয়েড করা শুরু করি তাহলে আমরা সবাই, আজকে আমরা এখানে আসছি যারা, আমরা কিন্তু মেধাবীদেরকে উদ্দেশ্য করে এখানে শুরু করি সবাইকে। এখন আমি যদি বলি যে যারা মেধাবী তাদেরকে পড়াবো, তো এটা এক ধরনের স্বার্থপরতা। আপনাদের ভালোটাও, তাকে ভালো যদি আমরা করতে পারি ওটা আমার সাকসেস। ভালো ছাত্রকে ভালো কিছু করলাম, সে আরো ভালো করবে। কিন্তু আমি যদি একটা ঝরে পড়া স্টুডেন্টকে, ঝরে পড়া ছাত্রকে তৈরি করতে পারি, সেটাই আমাদের আলোকিত সংগঠনের সার্থকতা। এই যাক, আমার এটাই কথা, বেশি কথা বাড়াবো না। এই আজকে যে যুক্তিতে একটু বুঝলাম, সুন্দর যে আমরা মোবাইলটাকে শত্রু ভাববো না, বন্ধু হিসেবে ইউজ করব, এটার উপকারিতা গ্রহণ করব, খারাপটা বর্জন করব, এটাই তো কথা। এই যাক, আমি আর বেশি কথা বলবো না, আমাদের পরিচয় এই যে দোকানগুলো সমস্যা এইগুলো মানে যেটা আছে এটা 9 মিটার দিয়েছে, এখানে একটু তর্ক, এটার মধ্যে 6 মধ্যে ভুল হয়ে তর্ক হয়ে যাচ্ছে। ধন্যবাদ স্বপন দাসকে। এই জন্য আমি এই পর্যায়ে বিচারকদের দলদের মানে এখানে চার্জ দেওয়া পক্ষ থেকে কথা বলবেন সাংবাদিক রমেশ দোয়া। তিনি ওনার আজকের এই বিতর্কের বিষয় নিয়ে ওনার অভিব্যক্তি রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই মহতী অনুষ্ঠান, বিশেষ করে আলোকিত বাতাবাড়িয়ার পর্যন্ত যে পশ্চিম বাতাবাড়িয়ার পর্যন্ত যে অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজে ধন্য। এটা সম্পর্কে আমার একটা ধারণা, এই ধরনের ধারণা ছিল না, আসলে বিশ্বাস হতো না আসলে গ্রাম পর্যায়ে এই ধরনের একটি সংগঠন হতে পারে, তারা এত ভালো একটা কর্মকাণ্ড চালাতে পারে। আসলে আমার আমি নিজেই অভিভূত। এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা সাধারণত এফডিসিতে গত মাসেও গিয়েছিলাম আমরা, আমাদের মধ্যে মজা গিয়েছিল, এটি বাংলা জেলা করে। থানা পর্যায়ে খুব কম হয় না বলে, খুব কম। আর গ্রাম পর্যায়ে চিন্তাই করা যায়। তো এটা আপনারা যারা এই আলোকিত পশ্চিম বাতাবাড়িয়ার স্বপ্নদ্রষ্টা, উদ্যোক্তা, নেপথ্যে যারা এটা কলা কৌশলী, পৃষ্ঠপোষক, সকলের প্রতি আমার প্রকৃতি ভালোবাসা, শ্রদ্ধা। আজ থেকে আমি আমার অন্তর থেকে তাদের প্রতি সেলুট জানাই, সালাম। এখানে আসার পরে আমার অনেক পুরোনো দিনের অনেক ফারুক ভাই আছে, দিগার স্বপ্ন অনেকদিন পর দেখলাম।
অন্যদের তো আমার কুতুবের কথা তো না বললেই না। খুব ভালো লাগলো এসে। আরেকটা বিশেষ করে আরেকটা জিনিস ভালো লাগলো যে এখানে আরেকজন আলোকিত মানুষ আমরা পেয়ে গেছি বাদাবাড়িয়ার জন্য, যেটা না বললে আমার মনে হয় আপনাদের অ্যাবসেন্সে আমাদের আমরা প্রমাণ করে দেবো মানুষ মানুষ আমার মনে হয় এই রাহারাই এটা তারা ভুলতে পারবো যেখানে যাক পৃথিবী যেখানে যাক আজকাল এই জিনিসের আজকাল এই যে বিতর্কের কথা তাকে স্মরণ করতে হবে দুনিয়া যেখানে যাক। এই ধরনের দুই একজন আলোক বর্তিকা পৃথিবীর যে প্রান্তে থাকবে তারা এই আলোকিত বাতাবরণে খুশি বাতাবরণে গেছে আমার মনে হয়। তো তার গর্বিত পিতাকে আমি ধন্যবাদ জানাই যে তার মেয়েরা তো ছেলেমেয়েরা তো গ্রামে আসতে চায় না এখন, কেন জানি গ্রাম দুটো হয়ে গেছে। যদি নিয়ে এসছে আবার গ্রামে তো আনছে আবার দেখা গেলো যে অনুষ্ঠানও নিয়ে এসছে আবার সে আমাদের বিচারক মানে সেই যে ফোন লাইন করছে আমার আমি মনে হয় আমি এত সুন্দর করতে পারবো সত্যি কথা। আমি আসলে তার যে প্রেজেন্টেশন দৃষ্টিভঙ্গি আমি সেলুট জানাই। যাই হোক, আর তোমরা যারা এখানে অংশগ্রহণ করছো অসাধারণ যেটা বলতে দেখা তো করে আমি দেখছি ওই আগের মতো সেই দীর্ঘদিনের কথা যেটা বলছো ওই ধরনের নাই এখন কোথায় জানি ঘুরে ধরে গেছে এই চর্চাগুলোতে কোথায় জানি একটু সমস্যা ওই জিনিস ওই কিছু পাওয়া যায় না আনে ছিল পরে যারা ছিল গড গিফট আসলে এগুলো বক্তৃতা বক্তৃতা এগুলো হ্যাঁ আর এগুলো আসলে গড গিফট। এগুলা জাত বংশ বড় লোক ছোট লোক কার কত জায়গা কত মানে জমি আছে এগুলো এগুলো গড গিফট। এতে কি লাগে একটু চর্চা করা লাগে ভাষাবাদে করা লাগে। ভাষাবাদেটা কিভাবে হয় এই ধরনের প্ল্যাটফর্মে হয় এখান থেকে তার কি হবে স্ত্রীরা যায়। তো এই জন্য আলোকিত বাদাবাড়িয়া আমি আর খুব ভালো লাগছে, আমি নিজেও আলোকিত হয়ে গেছি। বিশেষ করে রাখার যে উপস্থাপনা এটাতে আমি অনুপ্রাণিত বললাম অসাধারণ। তো আমার মনে হয় এটা মডেল হওয়া উচিত। এটার সুযোগে আছেন এটাতে আরো একটু ছড়াই দিতে হবে, বিশেষ করে মিডিয়ার কল্যাণে সোশ্যাল মিডিয়াতে যাতে লাইভ করে মাঝে মাঝে এই প্রোগ্রামগুলো করেন আমার মনে হয় আমরা রাখবেন এদিকে রাখবেন যারা আজকে যদি লাইভ টাইপ থাকতো লাইভ করলে আরেকটা গ্রামে এটা অনুপ্রাণিত হবে। আরে বলে কি বিতর্ক এটা কি জিনিস আরে ভাই আরেকটা আগেরগুলো তো আপনি দেখেন আর করে আজকেরটা ওসেকেছে ইম্পিরিয়র হইছে আরো কঠিন আরো স্মার্ট আমাদের এখানে ছেড়ে অনেক স্মার্ট আমরা প্যান্ডেল ধরে করছি টিভিগুলো নিয়ে প্যান্ডেল বিতর্ক আমরা ঝগড়া মনে করতাম। যাই হোক, আমি আমার কথা বেশি বাড়াবো না। আমি আসলে এখানে আসতে খুব ভালো লাগছে। আমি কিছু শিখলাম। আমি দেখি আমার এলাকা তো ওই ধরনের আলো এইটার আলোকে কিছু করা যায় কিনা, এটা আমাদের একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সুদূর ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাকে আজকে অনুষ্ঠানের সাথে এই ধরনের একটা অনুষ্ঠানের সাথে বলার সুযোগ দিয়েছেন এবং সমস্ত প্রচার করার জন্য এসেছেন। এই জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা যখন থেকে শুরু করেছি যে স্বপ্নগুলো নিয়ে স্টার্ট করছি যে আমরা কি পারবো আমাদের এই সম্পৃক্ততাটা করার জন্য, আমি অভিভূত অনেক। মানে আমি কি বলবো, আমি তো এই গ্রামের সন্তান, আমিও এখান থেকে লেখাপড়া করেছি। আমাকেও যদি ওই মূল্যায়ন করতে যেতে পারতাম, আমি বুঝি যে অনেক মেধা আমার গ্রামে চলছে। আমরা শুধু ঘষা মাজাগুলো সময় মতো করবো। এই যে আমাদের ছয়জনের ভিতরে আরো 2 জন ইন্সপিরেশন আসলে, এদেরকে আবার ধার দিয়ে আরো 5 জন আসবে। আর সে যত বেশি আমরা এই ডিবেটে থাকবো তত বেশি নলেজ হবে। কারণ আমাকে তো আমি এমনি এসে কথা বলবো কিভাবে যদি আমি স্টাডি না করি, আমি রেফারেন্স গুলো না পড়ি, আমি বিভিন্ন পৃথিবীর যত ভালো ভালো জিনিসগুলোর সম্বন্ধে যদি না জানি, এখানে এসে কি বলতে পারবো? তাহলে এই চর্চাটা যখন হবে, আশা করছি এটা একটা মেধাবী গ্রাম হিসেবে আবির্ভূত হবে। আমি আমার বোন রাহা, ও তো ছোট বোন,
তো ওরে এমনি আদরে আদরে ওর কোনো কথাবার্তা শুনি না। আমি ঢাকা শহরে থাকি, বাসে থাকি, বোনের বাসায় যাই, চা দেয়, এটা দেয়, ওইটা দেয়। মাশাআল্লাহ, সে এই যে মূল্যায়ন, এটা একদম যথাযথ। ওর ক্রিটিসিজমটা কোথায় ছাড়বে, কোথায় ধরবে, এই মূল্যায়নটা যে সে করেছে খুব কারেক্টলি করেছে। আশা করছি এর সাথে এই যে দেখো, আমরা যখন আমরা নিজেরা ব্যাকবোনে থেকে আমরা কাজ করছি, এখন উদীয়মান মানুষগুলো এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যাবে। একদিন এসে রাহা এটার অর্গানাইজার থাকবে, রাহার আরো চিন্তা চেতনাগুলো এখানে এই গ্রামে এসে সবার সাথে শেয়ার করতে পারবে। আর ওই মেধাটুকু আবার আমরা এই আমাদের সন্তানগুলো এগুলো গ্রহণ করতে পারবে। এইভাবেই চলবে, আশা করছি এগিয়ে যাবে। এই জায়গাটাকে মূলত হলো ওই কাজগুলো, যে আজকে মোবাইল নিয়ে কথা বলবো, সব থাকে। আমি কোন জিনিসটা মোবাইল আমি ওপেন করলেই বিভিন্ন ধরনের জিনিস আসবে, কোনটাকে গ্রহণ করব, কোনটাকে গ্রহণ করব না। এই জিনিসগুলোর সাথে সম্পৃক্ত থেকে এটাকে বাদ দেওয়া যাবে না। ওই যে মানসিকতা গ্রহণ করা না করা, এই জায়গাগুলো যখন আমরা আসবো, এই যে আমাদের কনভারসেশনে এসে গেছে, আমরা ডিবেটিং এ করছি 5 সেকেন্ড হবে, কিন্তু সবাই জানি কোন জিনিসটা সঠিক, কোন জিনিসটা সঠিক না। তা আশা করছি উত্তর এই জায়গাগুলো আরো অনেক সমৃদ্ধ হবে। বাতাবাড়িয়া গ্রামটা সত্যি সত্যি আলোকময়, আলোকিত হবে। এই ভেবে এই রেখে আমি আমার এখন বক্তব্য শেষ করছি। আমি আগামী দিনের আলোকিত আরো অনেক অনেক প্রজন্ম এখানে সম্প্রতি এই দোয়া কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সামনে আজকের অনুষ্ঠানের বিষয়ে পর্যালোচনামূলক বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় কাকা ওমর ফারুক কাকা। ওমর ফারুক কাকাকে বক্তব্য উপস্থাপন করে অনুরোধ করছি। ছোট ভাই বোনগণ, আমার একজন যদি আমার বয়সের সমানই হবে, ওনাকে কিন্তু আমার বন্ধু হিসেবে আমার বড় ভাই মতো শ্রদ্ধা করে আসছে ছোটবেলা থেকে। তোমার ভাইকে ওনার জন্য একটা তালি সভা। আমার লজ্জায় চোখটা নত হয়ে আসছে যে আমি কি দেখলাম। তো আমার মনে হয় কাছারি ঘন্টা বাতা বাড়িয়ে আর যত পার্টিসিপেন্ট আছে ওরা বাইরে। ঠিক আছে, আমার সাথে আচ্ছা ঠাকুর, আমার দুর্ভাগ্য, আমি দেখি না। এটা যে আমার কুদ্দুস ভাই আসছে, আমাদের শ্রদ্ধ বড় ভাই এখানে আসছে। আমার রাহা একটু কে মেয়েটা বক্তৃতা দিল, আমি মিলাতে পারি না। মনে হয় ওই দিন ইসলামিক হসপিটালে গেছি, মিন্টু বলল ভাই সন্ধ্যার সময় আনবো, আর আজকে দেখি ওই দিকে বক্তৃতা দিল, আশ্চর্য হয়ে যায়। তাই আমার সামনে হলো। আচ্ছা যাক, সেটা বড় কথা না। আপনার লজ্জা, আমারও মোবাইল ফোন আছে, মোবাইল দিয়ে হয়তো গান শুনতে পারছিলাম। কয়েকদিন আগে নেট পাচ্ছিলাম না, আমি এভাবে টাচ করছিলাম, আমাদের বুয়া আমাকে বলে দিল যে একবার বন্ধ করে তো আমার ঠিক হয়ে যাবে। কত পিছনে আছি আমি, আর এখানে এসে আমি দেখলাম তো বুয়াকে বলে, বুয়া এখন হবে, বন্ধ করানো হবে। আসলে এত নিচে লজ্জা। আর আমার পরিচয়টা তো দেওয়া হলো না। আমাদের বাড়ি হলো সাধুর বাড়ি, তোমরা হয়তো প্রজন্ম চিনবা না। ভুল হয়েছে না, আমার ভুল হয়ে গেছে, বয়সটা 61। আমি লিটনকে একটু বিরক্ত করতেছিলাম, এটাকে ওইটাকে। লিটন অনেককে চিনে না ঠিক মতো, আর এটা কি কথা বলবো। তারপরে এটা বলার অবকাশ রাখে না। কিন্তু আমি আসলে আজকে জানলাম যে অনলাইনে এটা অস্ট্রেলিয়া থেকে সবকিছু কন্ট্রোল করা হয়, ঢাকা থেকে হয়। আমারও যদি কোনো সহযোগিতার সুযোগ থাকে আমি এটা এখানে ইনকর্পোরেট করবো এখানে। আর বলার পিছনে আমি খুব আপ্লুত হয়ে পড়তে, আমি কি শুনলাম আমার দোয়া থাকবে সবার প্রতি। আর যদি ন্যূনতম কোনো সমর্থ আসে আমার, আমি অবশ্যই এগিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। আমাদের শ্রদ্ধেয় মানিক কাকা, আমাদের প্রিয়, উনি আজকের অনুষ্ঠান সম্পর্কে মূল্যবান বক্তব্য করবেন। ওদের উপস্থাপন আমি শুনেছি প্রথম থেকেই। আমাদের এখানে বিতর্ক আমি সবসময় আমার অফিসে মনে করেন আমার কলিগদেরকে দেখাই যে দেখো আমাদের গ্রামে এই অবস্থা। তোমরা দেখে কি বুঝতে পারবে যে এটা গ্রামের কোনো ছেলে বা মেয়ে উপস্থাপন করতেছে। এটা এক্স্যাক্টলি মনে হয় যে ঢাকা কোনো ভালো স্কুলের ভিতরে ন্যাশনাল আর আদার্স যে কোনো একটা ভালো স্কুলের হোলি ক্রসের মেয়েরা মনে হয় যে উপস্থাপন করতেছে। তো এটা আমাদের গর্ব। আর সবচেয়ে ভালো দিক আজকে যেটা দেখলাম যে কয়েকটা ডিবেট
ডিবেটের পরে আজকে আমরা একটা দুজন নতুন মুখ দেখলাম, এটা আমার কাছে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য মনে হয়েছে। তখন আবার আদার্সকে কথা বললো যে উদ্যোগী এটাই দরকার, যে যারা এখন ভালো করতেছে তারা এরকম খুঁজে আরো 10 জনকে রেডি করবে। এটা যদি হয় তাহলে মনে করেন উন্নয়নটা আমরা দেখতে পাবো। আর যদি কন্টিনিউ একটা টিম বা দুইটা টিম করে তাহলে আসলে এটার উন্নয়ন দেখা যাচ্ছে না। আর স্পেশালি আমার ফারুক ভাই যেভাবে বললো যে রাহা আমার বাতিজি, তো রাহাকে নিয়ে আমি প্রথম ঢাকা প্রফেশন মানে চাকরির জন্য রাহাকে নিয়ে প্রথম রওনা করি আলবারাকা আছে। তো এখানে আজকের যে প্রোগ্রামে সবচেয়ে বেশি বিচারকের পাঠটাকে মানে মুগ্ধ করছিল, যে এক্স্যাক্টলি রাহা এত সুন্দরভাবে উপস্থাপন করলো, যে বিশ্লেষণ করলো তাদের জিনিসগুলা, যে একদম তার মানে সে 100% কনসেন্ট্রেশন ছিল। আর রাহা ওই আমাদের কাছে এখন যে কোলে করে আলবারাকা বাসে উঠছি ওরকমই মনে হয়, ঠিক আছে। বাট ও যে এত বড় হয়ে গেছে মাশাআল্লাহ, মানে ব্রাক ইউনিভার্সিটিতে পড়ে, ব্রাক ইউনিভার্সিটি সম্পর্কে আমরা জানি যে স্পেশালি ব্রাক 12 নাম্বার 1 র্যাঙ্কিং এ আমাদের ওখানে। ওরা সবসময় ওদের একটা স্লোগান হলো, ওরা বলে যে ওরা লিডার তৈরি করে। তো রাহার উপস্থাপনায় এটা আমরা আরো প্রমাণ পেলাম, আসলে ওই ইউনিভার্সিটিগুলো নর্থ সাউথ বা ব্রাক ইউনিভার্সিটি তারা লিডার তৈরি করে। ওর উপস্থাপনা, কনসেন্ট্রেশন, পুরো প্রোগ্রামের এটা দেখে আমি আসলে মুগ্ধ করি। তো এটাই বলা ছিল আজকের প্রোগ্রামটা। আসলে এখানে আমাদের যারা আরো বিচারক মন্ডলী আছে ইয়াং জেনারেশন থেকে আরো কিছু বিচারকও আমরা নিতে পারি, গ্রামের আদার্স ইউনিভার্সিটিতে পড়ুয়া বা এখানকার যারা শিক্ষক আছে ওদেরকে কখনো আমরা দেখিনি, ওরা এখানে টিচিং করতেছে, বাট তাদেরকে কখনো বিচারকের পাল্লা দেখিনি, ওখানে ওদেরকে বসতে দেখিনি। তো আমি মনে করি ওদের থেকেও সামনে বিচারকে বসবে, তারাও রাহাকে ফলো করবে, বা এমনও হতে পারে তাদের ভিতরে আরো বেশি যোগ্যতা আছে বাট তারা উপস্থাপন করার অপরচুনিটি পাচ্ছে না, সে কারণে এটা উপস্থাপন করতে পারতেছে না। সো আমি মনে করি সামনের দিকে আমাদের সিনিয়র ভাইরা যারা আছেন ওনাদের সাথে ওদেরকেও বিচারকে বসানো উচিত, কারণ আমরা একটা জেনারেশনকে উঠে আনা উচিত আর কি। তো আজকের প্রোগ্রামে এটাই লক্ষণীয় দিক ছিল। আর ওদের সাথে আমার একটা সেশন আছে, আমরা স্পেশালি আদার সেশন নিয়ে, কালকে আমি মিস করছি সরি। তো আমরা নেক্সট সেশনে বসবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমাদের সামনে এখন মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের কর্ণধার শ্রদ্ধেয় আবু সাইদ চৌধুরী কাকা। উনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের উপপরিচালক অর্থ। বিচারক, মডারেটর, উপস্থিত আমাদের বিদ্যার্থী, দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। I am so glad, proud, inspired, কি বলবো, আমি এখানে বসতে পেরে, দেখতে পেরে তোমাদেরকে আমি গর্ববোধ করতেছিলাম মনে মনে, যে আমি আগেও বলেছি আমাদের ছেলে মেয়েরা যারা বুয়েট, রুয়েট, সুয়েট, ব্রাক, নর্থ সাউথ এগুলোতে পড়ে, একটা সময় আমার কাছে পারসেপশনটা এমন ছিল তারা ফার্স্ট লেভেলের এডুকেশনে আছে, তারা অনেক নলেজের, তারা অনেক কিছুতে আছে। কিন্তু বাদাবাড়ি আলকাজ প্রোগ্রামের কয়েকটি ইয়াতে আমি অ্যাটেন্ড করে আমার সেই অহংকারটা ভেঙে গেছে, আমার সেই দম্ভটা ভেঙে গেছে, যে না এই বাদাবাড়িয়ার যারা এখানে পার্টিসিপেটর, যারা এখানে অংশগ্রহণ করছে তারাও ওই রাহাতের চেয়ে, ব্রাক ইউনিভার্সিটির চেয়ে অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারে। একটি বিষয়ে আমি সংকিত হয়ে পড়ছি, অনেকে আমার মেয়ের কথা বলেছেন, আমি ভয় পাচ্ছি সে আবার অহংকারী হয়ে যায় কিনা, প্রশংসাটা একটু বেশি হয়ে গেছে বলে আমার মনে হয়। যাই হোক, সেটা হওয়া যাবে না। রাহা, আমি এটা উদাহরণ দিলে সবার জন্য একটু শিক্ষণীয় হবে, সেটি হলো সাহস। সাহসটা যদি তোমাদের মধ্যে চলে আসে, আমি পারবো না এই কথাটি যিনি ধারণ করে তিনি কখনোই পারবেন না। আর উনি যদি মনে করেন অন্যরা পারে, আমি পারবো না, এটা যেদিন আমল করে তিনি এগিয়ে যান। যে অন্য পারতেছে, সে 4 হাত পা মানুষ,
আমি 4 হাত পার মানুষ, আমার দুটি চোখ আছে, আমার কাছে অনেক ধার আছে জ্ঞান অর্জনের, আমার সামনে অনেক প্রচেষ্টা আছে, আমার পাশে অনেক সহযোগী আছে। তাহলে আমি যদি সহযোগিতা নেওয়ার মানসিকতা রাখি, আমি যদি ওখানে লক্ষ্যে পৌঁছার টার্গেট রাখি, আমিও পারবো। এই জন্য বলা থাকে, পারিব না এই কথাটি বলিব না, একবার না পারিলে দেখো শতবার, আলোকিতরা দেখবে শতবার। আমি যেটা বলতেছি সেটা হলো, ওই যে অনেকে রাহার কথা এখন বললো, এটা একটা এক্সাম্পল আমাকে দিতে হচ্ছে। আইমান সাদিক, সুলেমান সাদিকরা ওদের বিভিন্ন প্রোগ্রামে আসার পর স্টেজে উঠে ওরা অনেক সময় অনেক বক্তব্য দেওয়ার সাথে বলে থাকে যে কে সাহস করে আমার পাশে আসি এই বিষয়ে দুইটা কথা বলতে পারবে। অডিয়েন্সের 500 লোক আছে, কিন্তু আমার এই স্বল্প জ্ঞানী মেয়েটা লাভ দিতে চলে গেছে স্টেজে। ওই সাহসটা তাকে আজকে এখানে দুই কথা বলার সাহস দিচ্ছে, কারণ সে ওইখানে দুটি কথা বলেছিল এবং সেখানে সে অ্যাপ্রিসিয়েট হয়েছে। রেফারেন্সটা আমি প্রশংসা করার জন্য, ওকে করার জন্য, প্রকাশ করার জন্য বলতেছি না, আমি শুধু বলতেছি ওই সাহসটুকু যদি 500 অডিয়েন্সের মধ্যে সে একজন না করতো, মাই গড, আরমান সাদিকের সামনে আমি কি বলবো। ওই সাহসটা করে স্টেজে উঠে যাওয়ার সাথে, এবং সে ইজ দ্য ওয়ান পারসন, সে একজনে উঠেছে, একজনে বক্তৃতা দিয়েছে, এবং সেটা খুব এখানে ওইটা আজকে তাকে এখানে রিপ্রেজেন্ট করার সুযোগ দিয়েছে। তোমাদেরকে বলবো, অর্থ কোনো মুখ্য বিষয় না লেখাপড়া করার জন্য। আমি বলবো অর্থ কোনো মুখ্য বিষয় না, বিষয়টা হলো চেষ্টা, অদ্বৈত প্রচেষ্টা, জানার জ্ঞানের আহরণ করার প্রচেষ্টা। আমাকে বলা হচ্ছে ডিগ্রি ফাইনান্স, আমি আসলে টার্গেট ডিগ্রি পাস, কিন্তু আমার যদি ন্যূনতম কোনো মেধা হয়ে থাকে, যদি কিছু নলেজ হয়ে থাকে, সেটা হয়েছে শুধুমাত্র পরিবারে। আমাদের কিছু দণ্ডাঢ্য পরিবার আছে, শ্রদ্ধা বলে স্মরণ করতেছে আমার এক বাদিস ছিল, তাজ কনস্ট্রাকশন মানে আমাদের পাশের গ্রামের তাজুল ইসলাম মিলন, তার অসংখ্য বইয়ের ভান্ডার ছিল, যেগুলো আমার একটা বইয়ের দাম আমার লেখাপড়ার 1 বছরের খরচের সমান। অর্থাৎ আমরা কিনে পড়তে পারবো এই সাহস আমাদের ছিল না, কিন্তু তার ভান্ডারটা আমরা পড়েছি, আমরা বাড়িতে নিয়ে আসছি, 3 মাস পরে আবার 6 মাস পরে দিয়ে আসছি। তোমাদেরকে বলবো, বই একটা জীবন, বইয়ের মধ্যে 10টা ক্যারেক্টার থাকে, ভালো মন্দ, ভিলেন হিরো। এই যে মোবাইল নিয়ে বিতর্ক হলো, তাহলে কি হলো এখান থেকে? আমরা এটা ভালো মন্দ দুটোই বিশ্লেষণ করলাম, আর পক্ষান্তরে আসলে কি আমরা 12টা রিসিভ করবো। বই পড়লে আমি বলবো, যারা অন্তত বই পড়বে, অনেক প্রশংসা করেছে আমার মেয়েদের, এখন আমি প্রতিদিন মেয়েদেরকে পড়াই, কেন পেপার পড়ো, এমনকি শর্ত দিয়েছি পেপার পড়ার ইনপুট ছাড়া আমি মোবাইলে কোনো টাকা দিব না। যদি কোনো বিনোদনের জন্য যেতে চাও, যে আপু আমাকে 500 টাকা দাও, আমি কিন্তু দিব না। পেপার পড়ছো কিনা এটা আমি জানতে হবে যে আমার ছেলেমেয়েরা পেপার পড়ে। আমার বইতে আলমারিতে একেবারে মেয়েদের স্ট্রাকচারের জন্য, মেয়েদের লাইফকে উপরের দিকে নেওয়ার জন্য, সিঁড়িগুলা বেড়ে ওঠার জন্য অনেক বই আমাদের জন্য তুলে রেখেছি। সবচেয়ে পড়ছে তা না, পড়তেছে। এখন সেটাই বলতেছি যে তোমাদের যারা এখানে উপস্থিত আছো, স্বপ্ন যদি দেখো, স্বপ্ন ছোঁয়ার লক্ষ্যে যদি এগিয়ে যেতে চাও, স্বপ্ন তোমার কাছে আসবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। অনেক প্রতিকূলতা আছে, তোমরা পারলে প্রতিটা মেয়ে যে যেখানে আছো, মেয়েদেরকে বলবো 7 কামন একটি বই আছে সমরেশ মজুমদার, ওই 7 কামন বইটা পড়বে, পড়লে দেখবা তোমাদেরকে একটা রূপ দেখিয়ে দিয়েছে যে প্রতিবন্ধকতাকে জয় করে কিভাবে ওইখানে পৌঁছা যায়। কিছুটা সত্য ঘটনা অবলম্বনে বইটা রাখা হয়েছিল। একজন কি বলে যে জুট মেরে শ্রমিকের মেয়ে রাষ্ট্রের প্রধান বিচারপতি হয়েছে প্রত্যন্ত অঞ্চল থেকে, যেখানে হেঁটে যাওয়ার রাস্তাও দুর্গম ছিল। এই বইটা এইভাবে একটা মেয়েকে গাড়ি দিয়ে গেছে উপরে সরে ধরার জন্য। এটা একটা বই সম্পর্কে আমি একটা বলতে না, বই তোমার জীবনকে সাজিয়ে দেবে, তোমার বাচনকে সাজিয়ে দেবে, তোমার কথা বলার ধারণ সাজিয়ে দেবে, তোমাকে ইমপ্রেশন কিছু ইংরেজি শিখার স্লট তৈরি করে দেবে। কারণ ওইখানে জ্ঞানী গুণীরা আলাপ করতেছে
বড় বড় শিক্ষিতরা আলাপ করছে, তাদের মধ্যে কিছু কনভারসেশন হচ্ছে, তুমি ইংরেজি বই পড়ে মুখস্থ করে বলছো, কিন্তু কোনটা বলতে হবে, কোন জায়গায় কোনটা বলতে হবে সেটা তুমি জানো। বই তোমাকে সেই জিনিসটা দিয়ে দেবে। মোবাইল লেখাপড়ার জন্য দরকার, কমিউনিকেশনের জন্য দরকার, আজকে পেশা হিসাবে মোবাইল চলে আসছে। কিন্তু মোবাইলের ওই গেম চ্যাটিং এগুলো থেকে বাদ দিয়ে একটু সময় দিয়ে বই পড়া তোমার জীবন পাল্টে যাবে, কারণ ওই স্বপ্ন তোমাকে ওখানে পুঁছে দেবে। সুতরাং আমি বলতেছি যে আজকের আলোচনা বাতাবাড়িয়ার যেটুকু তোমাদের মধ্যে দেখেছি আমার কাছে ভালো লেগেছে, কিন্তু এটা যদি মাঝপথে থেমে যায়, ব্রোকেন হয়ে যায়, ভেঙে যায়, তাহলে তোমার এটা দাঁড়াতে। হ্যাঁ, যদি তুমি এটাকে এই যে আরেকটা কথা বলি, আমরা তখন আমাদের পরিবারে একমাত্র টিএনটি ফোন ছিল আমার এই ভাইয়ের বাসা, আর কারো বাসা ছিল না টিএনটি ফোন। ঢাকায় একজন ছিল, আর আমাদের এই অঞ্চলের মধ্যে ওনাদের বাসা টিএনটি ফোন ছিল। আমরা যখন টিএনটি ফোন হাতে নিয়ে চলতাম ঘুরাইয়া, আমাদের গা হাতে কাঁপতো। মানে টিএনটি ফোনে কথা বলাটা কেমন জানি একটা অস্বস্তিকর, মানে টিএনটি ফোনে কথা বলতে কাঁপতাম। একদিন দুদিন 5 দিন পরে আমরা টিএনটি ফোনে কথা বলতে পারছি না। আজকে তোমরা এই অডিয়েন্সের সামনে টিএনটি ফোনে তো কথা আমি একা একা বলতেছি, আর তোমরা এই দর্শকের সামনে থেকে কথা বলতেছ, কি তোমাদের সাহস! আমাদের ছেলে তোমরা অনেক এগিয়ে আছে, তোমরা বাসগুলোতে মিটিং করতেছ, অকল্পনীয়। আমি একটু বেশি বলতেছি, আমি যখন লেখাপড়া করতেছি আমার প্রফেশনে গিয়েছি, আমি কিছু ফরেন অর্থাৎ বিদেশি সাহায্যদাতাদের সাহায্যের প্রকল্প দেখতেছিলাম। আমরা তো মফস্বলে পড়াশোনা করি না, আমরা ইংরেজিতে একেবারে বলতে গেলে অদক্ষ। আমরা কি বলতো ওইখানে ইংরেজিতে কনভারসেশন করতে হবে, কয়েক বছর পেশার পরে কিছুটা আমাদের মধ্যে ইংরেজি বলার টুকটাক সহজ হচ্ছে। ওই প্রথম আজ থেকে বোধহয় 10-12 বছর আগে এডিবি অফিসে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টারে আমরা একটা বিদেশের সাথে এরকম টিভির মধ্যে, ওনারা হলেন ফিলিপাইনে, আমরা বাংলাদেশে, ওই ফিলিপাইনের ওই টিভির মধ্যে 3 জনকে দেখতেছি, আমরা এখানে 5 জন বসা আছি। এখন আমার যে বস গিয়েছে উনি যে ভালো ইংরেজি বলতে পারেন, আমার কাছে সেরকম মনে হয় না। আমার পুরা মানে ওখানে হার্টবিট কাপ থেকে আপনি কি বলবো, আমি কিন্তু আমি একটা সাহস সঞ্চয় করে রাখছি যে আমি বলার চেষ্টাটা করবো, ভুল হয়ে যায়। আমি ওখানে ওই ফিলিপাইনের প্রতিনিধির সাথে মিস্টার রুডি, মিস্টার নাইনা এরকম ছিলেন। ওই ভিডিও কনফারেন্সের আজ থেকে 15 বছর আগে প্রথম এই ভিডিওতে কথা বলতেছিলাম। ওই সময় আমার যদি ঘামি ঘেমে কেউ হয়ে গেছে, তোমরা কিন্তু আজকে আর কোনো ঘামাও না। হ্যাঁ, তাহলে তোমাদের প্রজন্ম আমাদের চেয়ে এগিয়ে আছে। সুতরাং সেজন্য বলবো আমি পার্টিসিপেট করছি এবং বেশিরভাগ কথা আমিই বলছি ভাঙা ভাঙা ইংরেজিতে, ওনারা আমারটা রিসিভ করে নোট করেছে। এই যে আমার একটা সাহস সঞ্চয় হলো, আমি পাবো আজকে যেহেতু এটুকু পেরেছে, আগামী দিনেও পাবো। সেই ধারাটা আমি আজকে ডেপুটি ডাইরেক্টর হয়েছি, যেটা আনবিলিভেবল, মিরাকল নাকি ভাই? হ্যাঁ, সুতরাং কি বলে যে যদি তোমার মধ্যে সে নৈপুণ্য, সাহস, উদ্যম, উদ্দীপনা, জোরালো থাকে, তাহলে তুমি পছন্দ পাবো। আলোকিত পশ্চিম বাতাবাড়িয়া কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো স্বার্থ নাই, কোনো পদ পদবি নাই, সভাপতি নাই, সেক্রেটারি নাই, শুধুমাত্র ফ্রি অফ কস্ট বাতাবাড়িয়া আলোকিত হবে। বাতাবাড়িয়া আলোকিত হবে, কিছু ন্যূনতম সামর্থ্যবান ব্যক্তিরা সেটাকে একটু প্যাট্রোনাইজ করবে আড়ালে, অন্ধকারে থেকে। তোমরা কি আজ পর্যন্ত কেউ শুনেছ যে এখানে কারা কারা টাকা পয়সা দেয়? শুনেছ? শুনলে ইভেন কি আমাদের গ্রামের মানুষরাও কেউ শুনে? এত একটা বিষয় যে আমরা এটাকে ট্রাস্টফুল, ক্রেডিবল করার জন্য আমরা এত স্বচ্ছ একটা পরিচালনার মধ্যে আসছি। তোমরা এসছো, আরো 5 জনকে নিয়ে আসবা। তোমরা, আমি বলবো এখান থেকে তোমরা যদি ম্যাট্রিক পাস করেও লেখাপড়া শেষ করে দাও, আলোকিত থেকে যা শিখেছ, আলোকিত তোমাকে আলোকিত করে অনেক দূর নিয়ে যাবে। আমি বলবো তোমরা এখান থেকে পিএইচডি হবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, কোন কিছুকে কঠিন মনে করা যাবে না। একটি শব্দ অন্য পারে, আমি পারবো না, এটা হতে পারে না। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় মডারেটর, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।